থমাস নামের এই ছেলেটা একদিন নিজেকে আবিষ্কার করে অদ্ভুত গোলকধাঁধার মধ্যে, যেখানে চারিদিকে উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা। শুধু সে নয়, তার বয়সী আরও অনেকেই এই ভয়ঙ্কর প্লেসে আটকে আছে বহু বছর ধরে। তারা সবাই চেষ্টা করেছে এখান থেকে বের হতে, কিন্তু কেউ পারেনি এই গোলকধাঁধা থেকে বাহিরের জগতে ফিরে আসতে। এমনকি কেউই জানে না কেন তাদেরকে এখানে আনা হলো, আর কেই বা তাদের এখানে বন্দি করে রেখেছে। এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ এক ফ্যান্টাসি থ্রিলার মুভি দ্য মেজ রানারের এক্সপ্লেনেশন নিয়ে। বলে রাখি, মুভির শেষে এমন এক টুইস্ট আছে যা তোমাকে পুরোই শক করে দেবে। সুতরাং চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা থমাস নামের এই ছেলেটিকে দেখতে পাই, যে কিনা সবেমাত্র তার জ্ঞান ফিরে পেয়েছে। এখানে সে দেখতে পায় এক অদ্ভুত ধরনের লিফট বেশ দ্রুত গতিতে তাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সে এখানে কি করে এলো, আর কারাই বা তাকে এখানে নিয়ে এলো, এই সব কিছুই তার মাথায় আসছে না। এভাবে দেখতে দেখতে থমাস যখন একদম ওপরে পৌঁছে যায়, তখন সে তার সমবয়সী অনেক ছেলে দেখতে পায়। থমাস তো কোনোভাবেই ধরতে পারছে না যে কি হতে চলেছে তার সাথে। এবার থমাসকে একটা ছেলে ওই লিফট থেকে বের করলে থমাস বেশ ঘাবড়ে যায়, আর এক দৌড়ে সে পালানোর চেষ্টা করতে থাকে। তবে তার এমন দৌড় দেখে সবাই হাসতে থাকে আর বলে ওঠে, আরে এ তো দেখি একজন রানার। এভাবে বেশ কিছুক্ষণ দৌড়ে থমাস যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে দেখতে পায় তার চারিপাশে বিশাল বিশাল দেয়ালগুলো এত উঁচু যে এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই। এখানে সে কি করে এলো, আর কারাই বা তাকে এখানে নিয়ে এলো, এই সব কিছুই রহস্যই থেকে যায়। এরপর থমাসকে আবারও দেখা যায় এক খাঁচায় বন্দী অবস্থায়। ঠিক সেই সময় এলভি নামের এই ছেলেটি হাজির হয় তার কাছে। নিজের পরিচয় দেওয়ার পর সে বলতে থাকে, যদি তুমি আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। এটা শুনে থমাস বলে যে আমার সাথে কেন এসব উল্টোপাল্টা হচ্ছে, আমি নিজের নামটি পর্যন্ত মনে করতে পারছি না। এই কথা শুনে এলভি তাকে জানায়, শুধু তুমিই নও, আমরাও যখন এখানে প্রথম এসেছিলাম তখন কেউ নিজের নাম মনে করতে পারছিলাম না, কিন্তু চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তোমার নিজের নাম মনে পড়ে যাবে। এরপর এলভি তাকে নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে। এবার সে বলতে থাকে যে অনেক দিন ধরেই আমরা সবাই এখানে আটকে আছি, আমাদের খাওয়ার জন্য যা যা প্রয়োজন হয় আমরা তা এখানেই চাষ করি। এছাড়াও বাকি সব জিনিস একটা বক্সে প্রতি মাসে 2 বার আমাদের দিয়ে দেওয়া হয়। এখন কে বা কারা এই বক্স তাদের দেয় তা তারা কেউ জানে না। এমনকি এতগুলো মানুষের কেউ বলতে পারে না যে কেন তাদের এখানে আনা হয়েছে। এই সব কথার মাঝে সেখানে হাজির হয় নিউট নামের এই ছেলেটি। এলভি তাকে থমাসের সাথে পরিচয় করিয়ে দিলে সে জানায় যে আমি তো তোমার দৌড় দেখে ভেবেছিলাম তুমি একজন রানার, তুমি তো খুব ভালো দৌড়াতে পারো। এখানে থমাস এই রানার শব্দ শুনে বেশ অবাক হয়ে যায়। আসলে এলভি হচ্ছে এই গ্রুপের লিডার, আর সে যখন কোথাও যায় তখন নিউট তার দায়িত্ব পালন করে। তবে এসব ব্যাপারে থমাসের রহস্য যেন আরও বেশি ঘোলাটে হয়ে ওঠে। ইতিমধ্যেই এলভি তাকে একটা বড় ওয়াচ টাওয়ারে নিয়ে যায় এই পুরো জায়গাটাকে ভালো করে দেখানোর জন্য। থমাস উপরে উঠে দেখতে পায় বিশাল বিশাল সব দেয়াল দিয়ে পুরো স্থানটা ঘিরে রাখা। কিন্তু হঠাৎ সে খেয়াল করে যে এক পাশের দরজাটা কেমন যেন ফাঁকা হয়ে আছে। এটা দেখে সে এলভিকে এর কারণ জিজ্ঞেস করলে এলভির মুখটা কেমন যেন শুকিয়ে যায়। এরপর সে ধীরে ধীরে বলতে থাকে, এখানে থাকতে হলে 3টা রুলস তোমার অবশ্যই ফলো করতে হবে। 1, তোমাকে যে কাজ দেওয়া হবে তা কোনো প্রশ্ন ছাড়াই করতে হবে। 2, কখনোই অন্য গ্রেডার্স মানে থমাসের মতো যারা এখানে বন্দী আছে তাদের উপর আক্রমণ করা যাবে না। আর শেষ রুলস হলো ভুলেও এই দেয়ালের বাহিরে যাওয়ার জন্য পা রাখা যাবে না। এই কথাটা শুনে থমাসের ভিতরটা যেন হুট করেই ভয়ে ছেয়ে যায়। সে ভাবতে থাকে যে এমন কি আছে ওই দেয়ালের পিছে যার জন্য তাকে যেতে নিষেধ করা হচ্ছে। এসব কিছুর মাঝেই সেখানে চাক নামের ছোট এই ছেলেটি এসে উপস্থিত হয়। চাক হলো এই গ্লেডার্সদের মধ্যেই সবচেয়ে ছোট ও অনেক আদরের, তাই এলভি তার উপর দায়িত্ব দেয় থমাসের দেখাশোনা করার জন্য। এরপর চাক যখন তার জন্য একটা হ্যামাক বানাচ্ছিল, ঠিক সেই সময় সে দেখতে পায় থমাস ওই দেয়ালটির দিকেই এগিয়ে যাচ্ছে। এটা দেখে চাক গিয়ে তাকে থামায় আর বলতে থাকে যে ভুলেও এই কাজ করা যাবে না, আমাদের কারোই এই দেয়ালের ভেতরে যাওয়ার অনুমতি নেই, তাই এর থেকে দূরে থাকাই ভালো। কিন্তু এবার দেখা যায় যে দুজন গ্লেডার্স ঠিকই ওই দেয়ালের ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে।
এটা দেখে থমাস অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে এরা কিভাবে এই দেয়ালের মধ্যে গেল? এবার এই প্রশ্নের উত্তর দিতে চাক বলে, এরা হচ্ছে রানার। আমাদের এই গ্লেডার্সদের মধ্যে যারা রানার তারাই কেবল এই মেইজের মধ্যে ঢোকার পারমিশন পায়। এবার এই মেইজ শব্দটা শুনে থমাস পুরোই চমকে যায়। সে এতক্ষণ পর বুঝতে পারে যে এইটা কোনো সাধারণ জায়গা নয়, এইটা হলো এক গোলকধাঁধা। এবার থমাস যেন আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে এই দেয়ালের পেছনে কি আছে তা জানার জন্য। তাই তো সে এক প্রকার জোর করেই ভিতরে যেতে চায়, কিন্তু তখনই গ্যালি নামের এই ছেলেটা এক ঘুষি মেরে তাকে থামিয়ে দেয়। ইতিমধ্যেই সকল গ্লেডার্সরাও এসে পড়েছে এমন কাণ্ড দেখে। এখানে থমাস তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি জানতে চাই এর ওপাশে কি আছে, আর কেনই বা তোমরা আমাকে যেতে দিচ্ছ না। তবে তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বিকট এক আওয়াজ ভেসে আসে ওই দেয়ালের মধ্যে থেকে, আর এর পরপরই সেই ফাঁকা দেয়ালটা বিশাল শব্দ করে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে থমাস যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তবে সে এইটা বিশ্বাস করতে পেরেছে যে এই গোলকধাঁধা কোনো সাধারণ কিছু না, হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো কিছু। ঠিক এখানেই অ্যালভির মুখ থেকে ভেসে আসে, ওয়েলকাম টু দ্য গ্লেড। তার মানে তো বুঝতেই পারছো, এই ভয়ঙ্কর গোলকধাঁধার নামই হচ্ছে গ্লেড। এরপর দেখা যায় সেই দিন রাতে তারা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে থমাস আর নিউট বসে বসে গল্প করছিল। তখন নিউট বলে, আজ তোমার ভাগ্য অনেক ভালো ছিল। যদি গ্যালি তোমাকে না বাধা দিত তাহলে এই মেইজের মধ্যেই তুমি চিরতরে হারিয়ে যেতে। এবার নিউট একজনকে দেখিয়ে বলে, এই হচ্ছে রানারদের লিডার, যারা গত 3 বছর ধরে এই মেইজের মধ্যে গিয়ে একটা ম্যাপ তৈরি করছে। এটা শুনে সে বেশ অবাক হয়, কেননা একটা ম্যাপ বানাতে তো এত সময় লাগার কথা না। তখন নিউট বলে, যখন রাত নেমে আসে তখন এই মেইজ বন্ধ হয়ে যায়, আর প্রতিদিন এর যে প্যাটার্ন আছে সেগুলোও চেঞ্জ হতে থাকে। তার মানে এক এক দিন মেইজের দেয়ালগুলো এক এক দিকে বন্ধ হয়ে পড়ে। তাই তো এই প্যাটার্ন ধরে কোন দরজা কখন খুলবে বা বন্ধ হবে সেটা জানা অনেক কঠিন। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মেইজের মধ্যেই রয়েছে গ্রিভার্স নামের এক ক্রিয়েচার, যাদের সামনে কেউ পড়লে তার মৃত্যু অবধারিত। তাই তো একমাত্র রানাররা ছাড়া আর কেউই এই দেয়ালের ওপারে যাওয়ার সাহস পর্যন্ত করে না। এসব কথাবার্তার মাঝে গ্যালিকে দেখা যায় গ্লাইডার্সদের সাথে ফ্রেন্ডলি ফাইট করতে। সেখানে হঠাৎ করেই গ্যালি থমাসকে ইনভাইট করে তার শক্তি পরীক্ষা নেওয়ার জন্য। অনিচ্ছার সত্ত্বেও থমাস যখন সেই ফাইটে অংশ নেয় তখন গ্যালির হাতে সে বেধম মার খেতে থাকে। ঠিক এভাবেই একবার মাথায় আঘাত খাওয়ার সাথে সাথেই থমাসের নিজের নাম হুট করে মনে পড়ে যায়। তখন সে চিৎকার করে সবাইকে জানায় যে তার নাম থমাস। এবার সকল গ্লেডার্সরা তার নাম শুনে তাকে থমাস বলে ডেকে উল্লাস করতে থাকে। তবে এর পরদিন থেকেই থমাস কেমন যেন অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখতে পায় এক ল্যাবের মধ্যে তাকে ঘিরে আছে অনেক সায়েন্টিস্ট, আর তার সাথে তারা কি যেন এক্সপেরিমেন্ট করছে। এসব দেখে তার ঘুম ভাঙলে অ্যালভি তাকে একটা দেয়ালের কাছে নিয়ে যায়। এখানে গিয়ে অ্যালভি তাকে নিজের নাম ওই দেয়ালে লিখতে বলে। সেখানে সবাই সবার নাম খোদাই করে লিখে রাখত। এখানে বেশ কিছু নাম কাটা দেওয়া দেখে ঠিকই থমাস বুঝতে পারে যে এরা এখানে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছে। এরপর তার সাথে যখন নিউটের দেখা হয় তখন থমাস বলতে থাকে, আমরা চাইলেই তো দেয়াল টপকে পালাতে পারি, কিংবা ওই বক্সের মধ্যে লুকিয়ে থেকেও পালাতে পারি। তখন নিউট একগাল হেসে বলে, তোমার এসব প্ল্যান আমরা বহু আগেই ট্রাই করেছি, তাই এইসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দাও। এভাবেই থমাস তার দৈনন্দিন কাজের জন্য পাশের বনের মধ্যে যায়। কিন্তু এবার ঘটে এক ভয়াবহ ঘটনা। এক ছেলে এসে আকস্মিকভাবে হামলে পড়ে থমাসের উপর। থমাস তো কিছু বুঝতেই পারছিল না যে তার সাথে কি ঘটতে যাচ্ছে। তবে বেন নামের এই ছেলেটা তাকে বলতে থাকে যে আজ তোমার জন্যই আমরা বিপদের মুখে। এসব কথা বলে সে আরও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু থমাস অনেক কষ্টে তার হাত থেকে বেঁচে ফিরে সবার সামনে চলে আসে। এখানে সবাই বেনের হাবভাব দেখেই বুঝতে পারছিল যে কিছু একটা হয়েছে। ঠিক সেই অনুমান মতে যখন তারা ব্যানের কাপড় খুলে দেখে তখন দেখা যায় ব্যানকে ইতিমধ্যেই এক গ্রিভার্স ইনফেক্টেড করে দিয়েছে, আর এই কারণেই ব্যান এখন এক প্রকার জম্বিতেই পরিণত হয়ে গেছে। তাই সবাই মিলে ব্যানকে একটা খাঁচায় বন্দি করে ভাবতে থাকে কি করা যায়। রাতে থমাস অ্যালভিকে জানায় যে ব্যান তাকে বলেছিল তার জন্যই নাকি সবাই বিপদে পড়তে যাচ্ছে।
কিন্তু এটা শুনে এলভি জানায় যে ও ইনফেক্টেড হয়ে গেছে বিধায় হয়তো ভুলভাল বকছে। যাই হোক, পরদিন ঘটে এক হৃদয় বিদায়ক ঘটনা। এই মেইজে একবার যদি কেউ ইনফেক্টেড হয়ে যায় তাহলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই তো সবাই মিলে ব্যানকে ধীরে ধীরে দেয়ালের পিছনে ঠেলে দেয়। আর ফাইনালি সেই দেয়াল বন্ধ হয়ে গেলে ব্যানও হারিয়ে যায় চিরতরে। আসলে একজন ইনফেক্টেড বাকি সবাইকেও ইনফেক্টেড করে দিতে পারে, তাই তো তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। তবে এসব দেখে থমাসের মনটা অনেক বিষিয়ে ওঠে। সে ভাবতে থাকে হয়তো তার জন্যেই আজ এই অবস্থা হয়েছে। সেই রাতে থমাস আবারও স্বপ্নটা দেখতে পায়। এবার সে দেখে এক মেয়ে তার নাম ধরে ডাকছে, আর একজন সাদা স্যুট পরুয়া মহিলা আস্তে আস্তে বলছে উইকেন্ড ইজ গুড। এখানে কি এই উইকেন্ড, আর এরাই বা কারা? এর কোনো কিছুই থমাস জানে না। এবার ঘুম ভেঙে গেলে থমাস দেখে সেই মেইজের দেয়াল আবারও খুলেছে। তবে এবার দুজন রানারের সাথে সেখানে এলভিও প্রবেশ করে। এটা দেখে থমাস অবাক হয়ে যায়, কেননা এলভি তো আর রানার না, তাহলে সে ওখানে কেন প্রবেশ করছে? এরপর থমাস নিউটকে এই বিষয়ে প্রশ্ন করলে সেও কেমন যেন বিষয়টা এড়িয়ে যেতে চায়। এভাবেই সন্ধ্যা নামতে শুরু করে, কিন্তু আজ রানার বা এলভি কেউ এখনো ফিরে আসেনি। পুরো গ্লেইডার্সরা এক ভয়ঙ্কর অপেক্ষা করতে থাকে তাদের আসার জন্য। এভাবেই অনেকক্ষণ পার হয়ে গেলে সবাই প্রচণ্ড চিন্তা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যেই দরজা বন্ধ হতে শুরু করেছে, আর ঠিক তখনই দেখা যায় এলভি আহত অবস্থায় কোনো মতে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। এইটা দেখেই থমাস নিজেই একদম শেষ মুহূর্তে ওই দেয়ালে ঢুকে পড়ে, আর সাথে সাথেই পুরো দরজা বন্ধ হয়ে যায়। এখানে থমাসকে এভাবে দেখে রানারদের লিডার মিনহো বলে গুড জব, নিজের মৃত্যুকে ডেকে আনার জন্য। তবে এসব কথার তোয়াক্কা না করে থমাস চলে যায় এলভিকে দেখতে, আর সে গিয়ে দেখতে পায় এলভি ইতিমধ্যেই গ্রিভার্সের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। এছাড়াও এই মুহূর্তে তাদের এখান থেকে বের হওয়ারও কোনো রাস্তা নেই। সব মিলে এক ভীষণ ভয়ঙ্কর অবস্থা। এরই মাঝে তারা যখন গ্রিভার্সের ভয়ঙ্কর হুঙ্কার শুনতে পায় তখন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এই মুহূর্তে তাদের পালিয়ে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তবে এখানে দেখা যায় মিনহো এলভিকে রেখেই চলে যেতে চায়, কেননা সে ইতিমধ্যেই ইনফেক্টেড হয়ে গেছে আর তার বেঁচে থাকারও কোনো আশঙ্কা নেই। কিন্তু থমাস তাকে এভাবে ফেলে রেখে যেতে চায় না, তাই তো এক প্রকার জোর করেই সে এলভিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এভাবে পালাতে পালাতে তারা মেইজের মধ্যেই হারিয়ে যেতে থাকে। ইতিমধ্যেই গ্রিভার্স তাদের কাছাকাছি চলে এসেছে। এমন অবস্থায় তাদের আর বেঁচে থাকার কোনো আশাই নেই। কিন্তু থমাস এখানে এক বুদ্ধি করে। সে এলভিকে একটা দড়ির সাহায্যে দেয়ালের লতাপাতার মাঝে লুকিয়ে ফেলে, যাতে করে গ্রিভার্সরা তাকে দেখতে না পায়। এরপর সে আর মিনহো মিলে শুরু করে এই গ্রিভার্সের হাত থেকে পালানোর এক দুঃসাধ্য মিশন। এই রুদ্ধশ্বাস অভিযানে থমাস বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে একটা গ্রিভার্সের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু গ্রিভার্সরা এতটাই বুদ্ধিমান আর শক্তিশালী ছিল যে তাদের সাথে পেরে ওঠা অত সহজ ছিল না। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর এক পর্যায়ে মিনহো থমাসকে একটা বন্ধ হয়ে যাওয়া দেয়ালের মাঝে লাফ দিতে বলে, কিন্তু থমাস এখানে এক বুদ্ধি আটে। সে ওই গ্রিভার্সটাকে সেই বন্ধ হতে যাওয়া দেয়ালের দিকে নিয়ে যেতে থাকে, আর যেই না দরজাটি বন্ধ হয়ে যাবে ঠিক সেই সময় থমাস বেরিয়ে আসতে পারলেও ওই গ্রিভার্সটা সেখানেই আটকা পড়ে একদম ভর্তা হয়ে যায়। অন্যদিকে বাইরে সবাই এখনো অপেক্ষা করছিল তাদের জন্য। যখন তারা ভেবেই নেয় যে সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই দেখা যায় মিনহো, এলভি আর থমাস ফাইনালি ফিরে আসতে সক্ষম হয়েছে। তবে এখানে একটা সমস্যা হয়ে যায়। যেহেতু থমাস তার রুল ভঙ্গ করে ওই মেইজের মধ্যে প্রবেশ করেছিল, তাই গ্যালি তাকে শাস্তি দিতে চায়। কিন্তু এই পর্যায়ে মিনহো পক্ষ নেয় থমাসের, আর সে বলে যে থমাস কেবল এলভিকেই বাঁচায়নি, বরং সে একটা গ্রিভার্সকেও হত্যা করেছে, যা এই পর্যন্ত আমাদের মধ্যে কেউ করতে পারেনি। যেহেতু সে আমাদের লিডারকে বাঁচিয়েছে, তাই তার শাস্তি নয় বরং পুরস্কার পাওয়া উচিত। তাই সবাই এবার থমাসকে একজন রানার হিসেবে দেখতে চায়। তবে এরই মাঝে হঠাৎ করে কেউ যেন লিফট দিয়ে উঠে আসতে থাকে। তার মানে এই মেইজে নতুন কেউ আসতে চলেছে। তাই সবাই সেখানে গেলে দেখতে পায় এইবার একটা মেয়ে এসেছে তাদের মেইজের মধ্যে। সেই মেয়েটার হাতে একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল সে হচ্ছে সর্বশেষ গ্লেইডার্স।
ঠিক তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে, আর তখন সে নিজের নাম না বলে থমাসের নাম ধরে ডেকে আবারও অজ্ঞান হয়ে যায়। এসব কিছু দেখে গ্লেইডার্সরা প্রচুর অবাক হয়ে যায়। নিওর তো প্রশ্নই করে বসে যে এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড কিনা। জবাবে থমাস জানায় যে সে এই মেয়েটাকে জীবনের এই প্রথম দেখেছে। মেয়েটাকে নিয়ে যাওয়া হলে থমাস এবার সিদ্ধান্ত নেয় আবারও সে মেইজের মধ্যে যাবে এবং সে বের হবার রাস্তা বের করবে। কিন্তু মিনহো বরাবর না করলেও থমাস তার সিদ্ধান্তে অটল থাকে। এবার সে সকল নিয়ম ভঙ্গ করে কয়েকজন গ্লেইডার্সদের নিয়ে গোপনে বেরিয়ে পড়ে ওই মেইজের রহস্য উদ্ঘাটনে। এবার মেইজের মধ্যে গিয়ে প্রথমেই তারা সেই মরে যাওয়া গ্রিভার্সের কাছে যায় আর তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক এখানেই মিনহো ওই গ্রিভার্সের মাথার মধ্যে একটা ইলেকট্রিক ডিভাইস খুঁজে পায়, আর এটা দেখে সবার বুঝতে বাকি থাকে না যে এগুলো আসলে কোনো প্রাণী ছিল না, বরং কোনো মানুষেরা এই গ্রিভার্সগুলোকে তাদের মারার জন্য পাঠিয়েছিল। এই ডিভাইসে তারা দেখতে পায় উইকেন্ড 7 লেখা রয়েছে। তার মানে হয়তো এই উইকেন্ড শব্দটার সাথেই গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। তারা আবারও ফিরে এলে নিউর এখানে জানায় যে আমাদের প্রতি মাসে যে সাপ্লাই দেওয়া হয় তাতেও এই উইকেন্ড লেখা রয়েছে। তার মানে তাদের যারা এখানে এনেছে তারাই এই পুরো গ্রিভার্স সহ এই মেইজ তৈরি করে রেখেছে। কিন্তু কেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এটা এখনো অজানা। এবার সেই রহস্য উন্মোচন করতে থমাস সবার হেল্প চাইলেও গ্যালি তাকে শাস্তি দিতে চায় নিয়ম ভঙ্গের জন্য। কিন্তু নিউট জানায় যে যেহেতু আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এগুলো সব মানুষের তৈরি, তাই আমাদের উচিত হবে এই রহস্যকে উন্মোচিত করা। এসব কিছু শুনে গ্যালি বেশ আহত হয়, কেননা তার কাছে নিয়মই ছিল সবকিছু। এরপর মিনহো থমাসকে নিয়ে একটা রুমে যায় যেখানে এই পুরো মেইজের ডিজাইন করা ছিল। এই 3 বছর ধরে মিনহো তিল তিল করে এই পুরো ম্যাপটা ক্রিয়েট করেছে। এটা দেখে থমাস তাকে বলে তাহলে তো এতদিনে তোমার বাহিরের রাস্তা পেয়ে যাওয়ার কথা। কিন্তু মিনহো জানায় এই মেইজ প্রতিনিয়তই তার ডিজাইন চেঞ্জ করে, যার ফলে এখনও তা সলভ করা সম্ভব হয়নি। এই মেইজে মোট 8টা সেক্টর আছে, যেখানে সে সবগুলো সেক্টরেই প্রবেশ করেছিল। তখন হঠাৎ করেই থমাস খেয়াল করে যে ওই গ্রিভার্সের ডিভাইসে 7 লেখা। তার মানে এই গ্রিভার্স সেক্টর 7 থেকে এসেছিল। যাই হোক, এরই মধ্যে খবর পাওয়া যায় যে সেই আগন্তুক মেয়েটি জ্ঞান ফিরে পেয়েছে, তাই সবাই মিলে তার কাছে যেতে থাকে। কিন্তু এই মেয়েটা ঘাবড়ে গিয়ে ইতিমধ্যে সবার উপরে হামলা করতে শুরু করেছে। আসলে এই মেয়েটার নাম হলো টেরেসা। এবার সেখানে থমাস এলে সে যখন নিজের নাম থমাস বলে পরিচয় দেয় তখন টেরেসা কিছুটা শান্ত হয়। এরপর থমাস টেরেসার কাছে গিয়ে বলে আমাদের সবারই প্রথম দিন কিছু মনে থাকে না, কিন্তু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু টেরেসা জানায় তার নিজের নাম সহ সবকিছুই মনে আছে, কেবল এটাই মনে নেই যে সে এখানে এলো কি করে। এছাড়াও টেরেসা জানায় সেও থমাসের মতোই ওই ল্যাবের স্বপ্ন দেখে রাতে। তার মানে থমাস আর টেরেসার মধ্যে হয়তো কোনো বড়সড় কানেকশন আছে। এরপর দেখা যায় টেরেসা একটা উইকেট নামের অ্যান্টিডোট তার সাথে করে নিয়ে এসেছে। এটা দেখে থমাস ধারণা করে নেয় হয়তো এলভিকে সুস্থ করার জন্যই এটিকে দেয়া হয়েছে, তাই সে ওই অ্যান্টিডোট এলভিকে দিতে চায়। কিন্তু প্রথমে কেউ রাজি হতে না চাইলে সে জানায় এলভির অবস্থা এমনিতেই ভালো না, সে হয়তো এরই মধ্যেই মৃত্যুবরণ করবে, তাই শেষ চেষ্টা করতে দোষ কোথায়। এসব শুনে সবাই রাজি হয়ে গেলে এলভিকে সেই অ্যান্টিডোট দেওয়া হয়, আর থমাস আবারও বেরিয়ে পড়তে চায় সেই মেইজের রাস্তা খোঁজার জন্য। এবার তার সাথে ছিল গ্যালি, কিন্তু গ্যালি একটা খাঁচার মধ্যে তাকে কৌশলে বন্দি করে রাখে। আসলে গ্যালি মনে করছিল যে কেবল থমাসের জন্যই আজ এত কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য থমাসই দায়ী, তাই সে আর রুলসের বাইরে কিছু করতে চায় না। এবার গ্যালি চলে যাওয়ার পর সেখানে চাক আসে, আর সে ওই খাঁচা থেকে থমাসকে বের করতে সাহায্য করে। চাক তখন থমাসকে একটি কাঠের পুতুল দেখিয়ে বলে আমি এটি আমার মা বাবার জন্য বানিয়েছি, আমি তাদের অনেক মিস করি, যদিও আমার তাদের কথা কিছুই মনে নেই, তবে যদি কখনো আমার তাদের সাথে দেখা হয় তাহলে আমি এটি অবশ্যই তাদের উপহার দিব। থমাস তখন স্নেহের সুরে চাককে বলে চিন্তা করো না,
আমরা সকলেই এখান থেকে একসাথে বের হব। এভাবেই এর পরের দিন থমাস আর মিনহো আবারও মেইজের মধ্যে প্রবেশ করে। আজ তারা সেকশন 7-এর মধ্যে প্রবেশ করে। তবে এখানে আসতে আসতেই তাদের হাতে থাকা সেই গ্রিভার্সের ডিভাইসটা বাজতে শুরু করে। এটা দেখেই থমাস বুঝে যায় হয়তো এই ডিভাইসটা তাদের বাহিরে যাওয়ার রাস্তার দিকে ইঙ্গিত করছে। সেটি অনুসরণ করেই তারা একটি এমন জায়গায় চলে যায় যেখানে এর আগে কেউই আসেনি। তখনই তাদের হাতে থাকা ওই ডিভাইসটিতে সবুজ বাতি জ্বলে ওঠে এবং সামনে থাকা আরও কয়েকটি দরজা খুলে যায়। তবে তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানকার সকল দরজাগুলো বিকট শব্দ করে আবারও বন্ধ হয়ে যেতে শুরু করে। থমাস আর মিনহো এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড়াতে থাকে আর একদম শেষ মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অতঃপর তারা ফিরে এসেই সবাইকে জানায় যে আজ তারা একটি নতুন পথ খুঁজে পেয়েছে, হয়তো সেখানেই রয়েছে তাদের বেরোবার পথ। কিন্তু গ্যালি তখন আবার থমাসের বিরোধিতা করে বলে ওঠে হতেও তো পারে যে সেখানে গ্রিভার্সরা আমাদের মারার জন্য অপেক্ষা করছে। এরই মাঝে সেখানে টেরেসা এসে জানায় যে এলভির জ্ঞান ফিরেছে। সাথে সাথেই সকলে এলভির কাছে যায়। তবে এলভি তখন থমাসকে দেখেই কেন জানি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার মনে পড়ে গেছে, আমি তোমাকে আগে থেকেই চিনি থমাস, তুমি হচ্ছ তাদেরই লোক, তোমাকে এই মেইজের মালিকেরাই এখানে পাঠিয়েছে। এবার সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো। এরই মাঝে তাদের কাছে আসে এক আতঙ্কের সংবাদ। আজ মেইজের দরজা, যেটি কিনা সব সময় সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আগেই বন্ধ হয়ে যেত, সেটি আজ কোনো এক কারণে বন্ধ হচ্ছে না। থমাসের আর বুঝতে বাকি থাকে না আজ কি হতে চলেছে তাদের সাথে। যেহেতু আজ দরজা বন্ধ হচ্ছে না, তাই গ্রিভার্সরা তাদের এখানে সহজেই ঢুকে অ্যাটাক করতে পারে। মিনহো তাদের কাছে যত হাতিয়ার আছে তা জোগাড় করতে বলে। তবে তখনই বিকট এক শব্দ করে সেখানকার আরও তিনটা দরজা খুলে যেতে শুরু করে। অর্থাৎ আজ তাদের বাঁচার আর কোনো পথ নেই। ইতিমধ্যেই গ্রিভার্সরা সেখানে চলে আসে আর তাদের উপর হামলা করে দেয়, যার ফলে সবাই এবার ছত্রভঙ্গ হয়ে প্রাণপণে দৌড়াতে থাকে নিজেদের বাঁচানোর জন্য। শুরু হয় গ্রিভার্সদের সাথে এক তুমুল লড়াই। একসাথে অনেকগুলো গ্রিভার্স এসে একে একে তাদের সব বন্ধুদের ধরে নিয়ে যেতে শুরু করে। ইতিমধ্যেই গ্যালি কিছু গ্লেইডার্সকে খাঁচায় বন্দী করে তাদের প্রাণ বাঁচায়, আর ওদিকে থমাস এলভিকে সাথে করে পালাতে থাকে। ঠিক এই সময় একটা গ্রিভার্স তাদের উপর হামলে পড়লে টেরেসা তার গায়ে আগুন ছুড়ে দিয়ে সেটাকে থামাতে সক্ষম হয়। এরপর সবাই মিলে কোনো মতে একটা ঘরে আশ্রয় নেয়। কিন্তু এখানেও গ্রিভার্সরা এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকে গ্রিভার্স প্রথমে চাককে নিয়ে যেতে চায়, কিন্তু এলভি অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে। তবে সে উদ্ধার করলেও এবার গ্রিভার্স এসে তাকে নিয়ে যেতে শুরু করে। থমাস অনেক চেষ্টা করতে থাকে তাকে বাঁচাতে, কিন্তু পুরো টিমের কথা ভেবে এলভি নিজেই ধরা দেয় গ্রিভার্সের হাতে। আর এখানেই এলভির নির্মম মৃত্যু হয়। চোখের সামনে তার মৃত্যুতে পুরো টিম ভেঙে পড়ে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি আবারও শান্ত হয়ে যায়। তখন গ্যালি সেখানে আসে আর থমাসকে আবারও দোষারোপ করতে থাকে এসব কিছুর জন্য। থমাসও বুঝতে পারে যে হয়তো তার জন্যই এত কিছু। তবে সত্যটা জানতে হলে থমাসকে কোনো এক গ্রিভার্সের দ্বারা অ্যাটাক হতে হবে, কেননা এলভি লাস্ট টাইমে গ্রিভার্সের অ্যাটাকের পরেই বলেছিল যে থমাস নাকি তাদেরই একজন। তাই তো থমাস তার হাতে থাকা ওই গ্রিভার্সের হুলটি নিজের শরীরে নিয়ে নেয় আর অজ্ঞান হয়ে পড়ে। এবার এলভির মতো থমাসও আবারও সেই স্বপ্ন দেখা শুরু করে। থমাস দেখতে পায় সে এবং টেরেসা আসলেই তাদের লোক। এছাড়াও তারাই মূলত এত বছর ধরে এখানে এক ধরনের এক্সপেরিমেন্ট চালানোর জন্য সবাইকে বন্দি করে রেখেছিল। তবে এখানে থমাস বলছে যে সে আর এই মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে পারছে না, তাই সে এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে চায়। আর এর ফলেই সে মূলত এই মেইজের একজন বাসিন্দা হিসেবে এসেছিল। তো এরপর থমাসকে আরেকটা অ্যান্টিডোট দিয়ে সারিয়ে তোলা হলে এই সব কিছু সে সবাইকে বলে দেয়। সে বলে, আমি আসলেই তাদের লোক এবং আমি তোমাদের এখানে কোনো এক এক্সপেরিমেন্টের জন্য পাঠিয়েছিলাম। এসব শুনে নিউটন এক অবাক হয়ে গেলেও সে তখনও থমাসের পক্ষে থাকে। অন্যদিকে গ্যালি থমাস আর টেরেসাকে শাস্তিস্বরূপ ওই মেইজে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবার থমাসের পক্ষে মিনহো, চাক, নিউট সহ অনেকেই চলে আসে, কারণ তারা বুঝতে পেরেছিল যে একমাত্র থমাসই পারবে তাদের এখান থেকে উদ্ধার করতে। তাই তো থমাসের সাথে যারা ছিল তারা সবাই মিলে এবার ফাইনালি মেইজে প্রবেশ করে এই গোলকধাঁধা থেকে বের হবার জন্য। কিন্তু সেই মেইজে আবারও গ্রিভার্সরা অ্যাটাক করে দেয়।
এতে বেশ কিছু গ্লাইডার্সরা মারা পড়ে। কিন্তু এত কিছুর মাঝেও থমাস পিছু না হেঁটে ফাইনালি মেইজের একদম শেষ দরজায় এসে উপস্থিত হয়। এই দরজাটি একটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। তখন মিনহো তাকে এই মেইজের ম্যাপ করার সময় যে সিকোয়েন্স কোডটা বানিয়েছিল সেটা প্রেস করতে বলে। এদিকে গ্রিভার্সরা প্রতিনিয়ত তাদের উপর হামলা করতে থাকে। ঠিক তখনই সেই পাসওয়ার্ডটি ভাগ্যক্রমে এই সিকোয়েন্সে খুলে যায় আর অবশেষে তারা শেষ মুহূর্তে এসে পৌঁছায় এক ল্যাবের মধ্যে। তবে এখানে এসে দেখা যায় পুরো ল্যাবে আর কেউ বেঁচে নেই। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে কেউ এসে সবাইকে গুলি করে হত্যা করেছে। এভাবে চারিপাশ দেখার সময় হঠাৎ তাদের সামনে একটা ভিডিও মেসেজ চলতে শুরু করে। ইনি হচ্ছে এই ল্যাবের মেইন সায়েন্টিস্ট, যার নাম ইভা পেইজ। এই ভিডিও মেসেজে ইভা পুরো মেইজের রহস্য উন্মোচন করতে থাকে। সে জানায় আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে এক বিশাল সোলার ফ্লেয়ার অ্যাটাক হয়, যার ফলে তৈরি হয় ভয়ঙ্কর সব সোলার স্টর্ম, আর তাতে মানুষের সব বাসস্থান আগুনে পুড়ে ছাই হতে থাকে। এই সোলার স্টর্মের সাথে এক ভাইরাসও ছড়িয়ে পড়ে মানুষের মাঝে, যার নাম ফ্লেয়ার ভাইরাস। এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি এটা কারো শরীরে প্রবেশ করত তাহলে তার মস্তিষ্কে সরাসরি ইফেক্ট করত, আর তার জন্য মানুষ এক সময়ে জম্বিতে রূপান্তরিত হতো আর অনেক যন্ত্রণায় মৃত্যুবরণ করত। তবে পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষের দেহে এই ভাইরাসকে মোকাবেলা করার শক্তি ছিল, অর্থাৎ তাদের শরীরে এই ভাইরাস কিছুই করতে পারত না। আর সেই হতে গোনা সব শক্তিশালী মানুষরাই হলো এই মেইজে আসা সকল গ্লিডার্স। তার মানে তাদের উপর বিশেষ এক এক্সপেরিমেন্ট করার জন্যই তাদেরকে এই মেইজে পাঠানো হয়েছে। আসলে সায়েন্টিস্টরা জানতে চেয়েছিল যে এই ছেলেদের দেহে এমন কি রয়েছে যার জন্য এই ভাইরাস তাদের কিছুই করতে পারছে না, আর যদি তারা আবিষ্কার করতে পারে তাহলে তাদের বডি থেকেই অ্যান্টিভাইরাস বানিয়ে পুরো দুনিয়ার মানুষকে হয়তো বাঁচানো যেত। ফাইনালি সবাই এই সকল রহস্যের কুলকিনারা করতে পারল। তবে এর পরেই দেখা যায় যে একদল লোক এই ল্যাবে এসে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে, আর ইভা পেইজ নিজের এক্সপেরিমেন্টকে কারোর সাথে শেয়ার না করে নিজেই আত্মহত্যা করে বসে। তার মানে থমাস তো পারল এই রহস্য ভেদ করতে, কিন্তু যার জন্য এত কিছু সেসব আদৌ কি পূরণ হবে? তবে এরই মাঝে সেখানে আবারও এক দরজা খুলে যায় আর আমরা দেখতে পাই গ্যালিও এই ল্যাব পর্যন্ত পৌঁছে গেছে। তবে গ্যালিকে দেখে বোঝাই যাচ্ছে সে ইনফেক্টেড, আর তাই তো সে এবার জেনে গেছে থমাস আসলে তাদেরই লোক। তাই সে থমাসকে গুলি করে মেরে দিতে চায়, কিন্তু এবার থমাসকে বাঁচাতে গিয়ে সেই গুলির সামনে এসে পড়ে ছোট ছেলে চাক। আকস্মিক এই ঘটনায় পুরো রুমে শোকের ছায়া নেমে পড়ে। চাক ছিল তাদের সকলের কাছে খুব প্রিয়, যে কিনা সব সময় সবাইকে আনন্দে ভরিয়ে রাখত। কিন্তু এবার সে নিজের জীবন দিয়েই সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল। বেচারার আর কখনো ঘরে ফেরা হলো না। এই সব দেখে মিনহো নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে সজোরে গ্যালির বুকে একটি ফালা ঢুকিয়ে দেয় এবং গ্যালিও সেখানেই মৃত্যুবরণ করে। এসব কিছু শেষ হবার সাথে সাথেই সেখানে চলে আসে ওই অ্যাটাকাররা, যারা কিছুক্ষণ আগেই সবাইকে খুন করেছিল। তারা এসেই থমাস সহ বাকি সবাইকে একটা হেলিকপ্টারে করে কোথাও নিয়ে যেতে থাকে। যাবার সময় থমাস দেখতে পায় পৃথিবী প্রায় ধ্বংস হতে চলেছে। চারিদিকে সব বিল্ডিং যেন এক ধ্বংসস্তূপ। পুরো পৃথিবী যেন এখন হয়ে উঠেছে এক মৃত্যুপুরী। থমাসরা জানে না যে তারা আসলে কোথায় যাচ্ছে, কিংবা আরও একবার তাদের সাথে আদৌ কি হতে চলেছে। তবে এর পরের সিনেই আমরা যা দেখি তাতে এই পুরো কাহিনীটা আবারও ঘুরে যায়। দেখা যায় সেই সায়েন্টিস্ট ইভা পেইজ এখনো বেঁচে আছে। আসলে ইভা মারা যাওয়ার সেলফ সাজানো নাটক করেছিল। এখানে ইভাকে বলতে দেখা যায় যে বাচ্চারা তাদের প্রথম ফেজ সাকসেসফুলি শেষ করেছে। ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই মুভিটির প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির আরও রহস্য উন্মোচন হওয়া এখনো বাকি। বাই দ্য ওয়ে, এই মুভিটির কিন্তু আরও 2টি পার্ট আছে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি খুব শীঘ্রই বাকি দুটিরও এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারবো। তোমাদের কাছে আজকের এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যদি আমার আরও এক্সপ্লেনেশন ভবিষ্যতে দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।